সবাইকে এই চ্যানেলে স্বাগত। মোগল সম্রাট আকবর সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আকবর সম্পর্কে ইনিশিয়াল কিছু বিষয় এবং তার প্রচলন করা মুদ্রা সম্পর্কে আলোচনা করেছি। ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন আর উপরে আই বাটনে দেওয়া রইল, চেক করতে পারো। আজকে আকবরের ভূমি রাজস্ব নীতি, তার নবরত্ন এবং তার মনসবদারি প্রথা সম্পর্কে বিভিন্ন বিষয় আছে, সেগুলোই বলবো। কেউ নোট তৈরি করতে চাইলে এটা দেখে লিখে নিতে পারো, অথবা ভিডিওর শেষে গিয়ে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আকবরের সময় রাজকোষে সবচেয়ে বেশি রাজস্ব আসতো কৃষির উপর প্রয়োগ হওয়া কর থেকে। এখন কোনো একটা জমিতে কেমন কৃষি হচ্ছে তার উপর ভিত্তি করে 4 রকমের জমি সেই সময় ছিল: পোজল ভূমি বা পোলজ ভূমি, পর্তি ভূমি, চাচার ভূমি আর বাঞ্জার ভূমি। কি বললাম? 4 ধরনের ভূমি ছিল: পোজল ভূমি বা পোলজ ভূমি, পর্তি ভূমি, চাচার ভূমি আর বঞ্জর ভূমি। পোজল ভূমি বা পোলজ ভূমি ছিল সেই সমস্ত জমি যেগুলো কৃষির জন্য খুবই উর্বর এবং সেখানে প্রত্যেক বছর চাষ হতো, আর এই সমস্ত জমিতেই সব থেকে বেশি পরিমাণে কর থাকতো। প্রত্যেক বছর এই সমস্ত জমিতে চাষ হতো। তো প্রত্যেক বছর যে সমস্ত জমিতে চাষ হতো সেই ভূমিকে বলা হতো পোজল ভূমি বা পোলজ ভূমি। 1 বছর বা 2 বছর পর পর যে সমস্ত জমিতে চাষ হতো সেই সমস্ত জমিকে বলা হতো পর্তি ভূমি। আর 3-4 বছর অন্তর অন্তর যে সমস্ত জমিতে চাষ হতো বা যে চাষ হতো সেই সমস্ত জমিকে বলা হতো চাচর ভূমি। আর যে সমস্ত জমিতে একেবারেই চাষ হতো না বা অনেকটা সময় পরে গিয়ে, প্রায় 7-8 বছর পরে গিয়ে একবার দুবার চাষ হতো, সেই সমস্ত জমিকে বলা হতো বঞ্জর ভূমি। পোজল ভূমি বা পোলজ ভূমিতে যে সমস্ত কৃষকরা চাষ করত তাদেরকে সব থেকে বেশি পরিমাণে কর দিতে হতো। এরপর পর্তি ভূমির কৃষকরা একটু কম কর দিত, চাচর ভূমির কৃষকরা আরো একটু কম কর দিত, আর বঞ্জর ভূমি যে সমস্ত কৃষকদের আন্ডারে ছিল তারা খুবই কম কর দিত, অনেক সময় তারা কর দিতই না। তো কেমন চাষ হতো তার ভিত্তিতে এই 4 রকমের ভূমি ছিল। আর কোন জমি থেকে কর নেওয়া হবে, মানে কোন জমি থেকে ট্যাক্স নেওয়া হবে বা কোন জমি থেকে ট্যাক্স নেওয়া হবে না, সেই হিসাবেও 4 রকমের ভূমি ছিল: খালসা ভূমি, জাগি ভূমি, পৈবাতি ভূমি আর মদতমজ ভূমি। কি কি বললাম? খালসা জমি, জাগি ভূমি, পৈবাকি ভূমি আর মদতমাজ ভূমি। সরকারি জমি মানে রাজার আন্ডারে যে সমস্ত ভূমি ছিল সেইগুলোকে বলা হতো খালসা ভূমি। এই খালসা জমিতে কখনো কখনো চাষ হতো, কখনো কখনো ব্যক্তিগত কাজে ব্যবহার হতো। এখন যেরকম সরকারি জমিতে রাস্তা, ট্রেন লাইন, বিভিন্ন সরকারি স্কুল, কলেজ এই সমস্ত তৈরি হয়, সেই রকমই সেই সময় রাজার আন্ডারে কিছু জমি ছিল, সেই জমিগুলোকে বলা হতো খালসা জমি। এই জমিতে চাষও হতো, আবার অন্য কোনো কাজেও ব্যবহার করা যেত। তবে এই সমস্ত ভূমিতে যে সমস্ত চাষ হতো সেই চাষের জন্য আলাদা করে সরকারকে কর দিতে হতো না, ওই চাষের ফসলটা পুরোপুরি সরকারের মানে রাজারই থাকতো। জাগি ভূমি সেই সমস্ত জমি ছিল যেগুলোতে চাষ করা হতো, যেমন এই যে 4 রকমের জমি, এই 4 রকমের জমি ওই জাগি ভূমির আন্ডারে পড়ে যেত। জাগি ভূমি নর্মালি জায়গিরদার বা মনসবদারদের দেওয়া হতো। বর্তমানে যেরকম ভারতে প্রচুর জেলা রয়েছে, সেই রকমই আকবরের সময় তার সাম্রাজ্যে আলাদা আলাদা এরিয়া ভাগ করে দেওয়া হতো এবং সেই সমস্ত এরিয়ার দায়িত্ব দেওয়া হতো একজনকে, তাকেই বলা হতো মনসবদার বা জায়গিরদার। বর্তমানে এক একটা জেলার মতন এরিয়া ছিল এক একটা মনসবদারের আন্ডারে। এই মনসবদারদের কাজ থাকতো ওই এরিয়ার ভেতরে কেমন কৃষি হচ্ছে সেখান থেকে কর তোলা এবং সেই করের অংশ রাজাকে দেয়া, আর তার সাথে সাথে ওই এরিয়াতে কিছু সৈন্য বহন করা। মনসবদারদের কাজ তার এরিয়ার কৃষি দেখা, তার সাথে সাথে সৈনিক রাখা। অন্যদিকে জায়গিরদারদের কাজ ছিল একটা পার্টিকুলার এরিয়ার কৃষিটাকে দেখা। জায়গিরদারের আন্ডারে কোনো সৈনিক থাকতো না। খালসা জমি, জাগি ভূমি। এর পরে রয়েছে পৈবাকি ভূমি। পৈবাকি ভূমি বলতে বোঝায় কিছু জায়গা যেগুলো রাজার নিয়ন্ত্রণে থাকতো। কোনো একজন মনসবদার বা কোনো একজন জায়গিরদারের আন্ডারে যে জমিটা রয়েছে তাতে যে পরিমাণ কর আসার কথা, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি সেখান থেকে করের পরিমাণ কম আসে, তাহলে ওই জায়গিরদার বা ওই মনসবদার ওই পৈবাকি জমি থেকে তার করের পূর্তি করে রাজাকে দিত। এছাড়া ছিল মদতমাজ ভূমি। মদতমাজ ভূমি সেগুলোই যে জমিগুলো দান করা হতো। বিভিন্ন ধর্মগুরু বা কোনো বিশিষ্ট লোককে কিছু কিছু জমি দান করা হতো, সেই দান করা জমিগুলোকেই বলা হতো মদতমাজ ভূমি। তো আকবরের সময় তার সাম্রাজ্যের জমিকে এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হতো। এবার জমি থেকে কিভাবে কর তোলা হবে বা রাজস্ব তোলা হবে তার জন্য কিছু পদ্ধতি আনা হয়। আকবরের দরবারে অর্থমন্ত্রী ছিলেন টোডারমল। টোডারমল এর আগে শেরশাহের দরবারেও ছিলেন। শেরশাহের দরবারে টোডারমল খুবই দক্ষ একজন ব্যক্তি ছিল, ওই জন্যই আকবর টোডারমলকে নিজের নবরত্নে রেখে দেয়। তো বিভিন্ন জমি থেকে কর তোলার মেইন দায়িত্বে ছিলেন এই টোডারমল। টোডারমল পরপর 3টি পদ্ধতি আনেন।
কুনকুত বা নাসাক পদ্ধতি। প্রথমে ছিল কুনকুত বা নাসাক পদ্ধতি, কি বললাম, কুনকুত বা নাসাক পদ্ধতি। তারপর আসে আইনে দহশালা পদ্ধতি, কুনকুত বা নাসাক পদ্ধতি, তারপর আইনে দহশালা পদ্ধতি, এবং তারপরে আসে জাপ্তি পদ্ধতি। কি বললাম, পরপর তিনটে সিস্টেম আসে, কুনকুত বা নাসাক পদ্ধতি, তারপর আইনে দহশালা পদ্ধতি, তারপরে আসে জাপ্তি পদ্ধতি। কুনকুত বা নাসাক পদ্ধতিতে আগে যেভাবে কর তোলা হতো সেইভাবেই তোলা হয়। রাজার তরফ থেকে একজন কর্মী কৃষকের জমিতে যেতেন, কতটা ফসল হয়েছে দেখে তার 3/1 বা 2/1 বা 4/1 করের পরিমাণ যতটা সেই হিসাবে তার কর নিয়ে চলে আসতেন। এটাই ছিল কুনকুত প্রণালী বা নাসাক পদ্ধতি। এবার এই পদ্ধতিতে যাওয়ার আগে দুজন অফিসার বা দুজন কর্মীর নাম একটুখানি বলি। একজন হলো কানুনগো আর একজন হলো কররিস। কি বললাম, কানুনগো আর কররিস। কানুনগো আর কররিস এই দুইজন কর তোলার দায়িত্বে থাকতেন। কোনো একজন কৃষকের জমিতে কতটা ফসল হয়েছে বা তার জমি কেমন সেই হিসাবে পর্যবেক্ষণ করতে যেতেন একজন ব্যক্তি বা একজন কর্মী, যাকে বলা হতো কানুনগো। কানুনগো জমি পরিদর্শনে যেতেন যে কতটা ফসল হয়েছে, আর সেই হিসাবে কানুনগো ফাইনাল একটা রিপোর্ট তৈরি করে রাজার কাছে দিতেন। আর পরে আরেকজন কর্মী কররিস, কররিস ওই কৃষকের কাছ থেকে কর তোলার জন্য যেতেন। কররিস ওই কৃষকের কাছে গিয়ে দেখতেন যে তার এতটা ফসল হয়েছে এবং সেই হিসাবে তার এতটা কর হয়। কররিস ওই করটা নিয়ে রাজার কাছে দিতেন, মানে বাদশার কাছে দিতেন। ফাইনাল একটা রিপোর্ট, তার সাথে সাথে কর, এই দুটোকে একসাথে রাজার কাছে দিতেন। তারপর রাজা মানে আকবর কানুনগোর ওই রিপোর্ট আর তার সাথে সাথে কররিসের ওই রিপোর্ট মিলিয়ে দেখতেন যে ঠিক আছে কিনা। তো ফসলের পরিমাণ দেখা এবং কর তোলার দায়িত্বে থাকতেন এই দুইজন, কানুনগো আর কররিস। আর পুরো এই কর সিস্টেমের মেইন হেডে ছিলেন টোডারমল। এবার ওই যে বললাম প্রথম পদ্ধতি কুনকুত বা নাসাক পদ্ধতি, এটা পুরনো সিস্টেম, মানে ওই কৃষকের কাছে গিয়ে দেখা হতো, দেখে কতটা ফসল হয়েছে সেই হিসাবে একটা কর নিয়ে আসা হতো। এখন এই সিস্টেম দিন দিন জটিল হয়ে যায়, কারণ প্রত্যেক কৃষকের কাছে গিয়ে কতটা ফসল হয়েছে দেখে তার হিসেব করে কর নেওয়াটা অনেকটা সময় সাপেক্ষ, এবং তার সাম্রাজ্যের সমস্ত জায়গায় এতটা সময় নিয়ে কর তোলা সম্ভবপর হচ্ছিল না। ফলে কিছুদিন পর টোডারমল নিয়ে আসেন আইনে দহশালা পদ্ধতি। 1980 সালে টোডারমল নিয়ে আসেন এই আইনে দহশালা পদ্ধতি। এখানে কি করা হয়, এখানে আগের 10 বছরে কোনো একজন কৃষক কতটা কর দিয়েছে সেই হিসাবে তার করের পরিমাণ নির্ধারণ করা হয়। 1570 থেকে 1580, 1570 থেকে 1580 এই 10 বছরের ভেতর কোনো একজন কৃষক প্রত্যেক বছর কত পরিমাণ কর দিয়েছে সেই হিসাবে একটা গড় করে ওই কৃষকের নামে লিখে দেওয়া হয় যে তাকে এতটা কর দিতে হবে। এই সিস্টেমটাকেই বলা হয় আইনে দহশালা পদ্ধতি, এবং এই 1580 সালের পর থেকে এই সিস্টেমটাকেই ফলো করা হয়। তারপর কিছুদিন পরে গিয়ে টোডারমল নিয়ে আসেন জাপ্তি পদ্ধতি। এই জাপ্তি পদ্ধতিতে আইনে দহশালার মতন পুরনো 10 বছরের রেকর্ড তো থাকেই, তার সাথে সাথে ফসলের বাজার মূল্য কেমন আছে সেটাকে সাথে নিয়ে, তাহলে বাজার মূল্যের হিসাব প্লাস আইনে দহশালার হিসাব এই দুটোকে একসাথে মিক্স করে ফাইনাল একটা করের পরিমাণ কৃষকের কাছ থেকে নেওয়া হয়। এটাই ছিল জাপ্তি পদ্ধতি। এখন সেই সময় জমির পরিমাণ হিসাব করা হতো বিঘাতে, আর বর্তমানে যেমন ওজনের জন্য কেজি বা কিলোগ্রাম ব্যবহার করা হয়, তখন এই কেজির পরিবর্তে ব্যবহার করা হতো মন্ড শব্দটি। মন্ড বা বাংলা যেটাকে বলা হয় মন। 1 মন্ড বা 1 মন এর এক্সাক্ট হিসাব হলো 37.32 কেজি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এটাকে 1 মন সমান সমান ওই 40 কেজি মতো করেই হিসাব করি। তো কি বললাম, আকবরের সময় জমির পরিমাণকে বিঘাতে হিসাব করা হতো এবং ফসলের পরিমাণকে মনে হিসাব করা হতো, মন বা মন্ড, 1 মন বা 1 মন্ড সেই হিসাবে হিসাব করা হতো। আর এই কর তোলার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আকবরের সময় কর হিসাবে কৃষকের কাছ থেকে ফসল নেওয়া হতো না, ক্যাশ মুদ্রা নেওয়া হতো। কর হিসাবে কৃষক ক্যাশ মুদ্রা দিত, মানে কৃষক তার ফসলকে বাজারে বিক্রি করত, বিক্রি করে যে দাম পেত তার থেকে কিছুটা পরিমাণ কর হিসাবে রাজাকে দিতে হতো। তবে সব সময় না, কিছু কিছু জায়গাতে ফসলও দিতে হতো, সেটা জায়গা বুঝে। আর এই সময় করের পরিমাণ ছিল 25 থেকে 33%, মানে আয়ের 4/1 বা 3/1 এরকম। তো এই ছিল আকবরের ভূমি রাজস্ব নীতি। এরপরে আকবরের নবরত্নের কথা বলি। আকবর তার দরবারে বিভিন্ন দিক থেকে পারদর্শী 9 জন ব্যক্তিকে রেখেছিলেন। এই 9 জন ব্যক্তিকেই বলা হয় আকবরের নবরত্ন। তো কারা কারা আছেন এই নবরত্নে? বীরবল, তানসেন, টোডারমল, মানসিং। কি বললাম? বীরবল, তানসেন, টোডারমল, মানসিং
বীরবল, তানসেন, টোডারমল, মানসিং। তারপরে আছে আবুল ফজল, ফৈজি, আব্দুল রহিম খানেখানা। আবুল ফজল, ফৈজি, আব্দুল রহিম খানেখানা। কি বললাম? আবুল ফজল, ফৈজি, আব্দুল রহিম খানেখানা। আর ছিল মোল্লা দোপেয়াজা এবং হাকিম হুকাম। মোল্লা দোপেয়াজা আর হাকিম হুকাম। তো কারা ছিল? বীরবল, তানসেন, টোডারমল, মানসিং, আবুল ফজল, ফৈজি, আব্দুল রহিম খানেখানা, মোল্লা দোপেয়াজা, হাকিম হুকাম। এখন এই 9 জন কোন বিষয়ে কেমন ছিলেন সেটা একটুখানি বলি। বীরবল, বীরবলের আসল নাম হলো মহেশ দাস। বীরবল বা মহেশ দাস। বীরবল ছিলেন দরবারে আকবরের সবচেয়ে প্রিয় একজন মানুষ। আকবর বীরবলকে কবিপ্রিয় উপাধি দিয়েছিল এবং তাকে রাজা বলে ডাকতো। কি বললাম? আকবর বীরবলকে কবিপ্রিয় উপাধি দেয় এবং ভালোবেসে তাকে রাজা বলে ডাকতো। 1590 খ্রিস্টাব্দের সময় কাশ্মীরের লোকজন আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তখন বীরবল কাশ্মীরে সেই বিদ্রোহ থামাতে যায় এবং কাশ্মীরের ওই বিদ্রোহ বীরবল প্রায় থামিয়েই দিয়েছিল, কিন্তু শেষের দিকে গিয়ে বীরবল মারা যায়। আকবর যে নতুন ধর্ম চালু করেছিল দিনে ইলাহি, বীরবলই ছিল প্রথম যে আকবরের নতুন এই চালু করা ধর্ম গ্রহণ করেছিল। আরেকজন নবরত্ন হলেন তানসেন। তানসেন ছিলেন মধ্যপ্রদেশের গোয়ালিয়র এলাকার। তিনি ছিলেন একজন বিশেষ সঙ্গীতজ্ঞ, মানে তিনি গান লিখতেন এবং গান করতেন। তাকে উত্তর ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ বলা হয়। তার আসল নাম হলো রামতনু পান্ডে। তানসেনের আসল নাম রামতনু পান্ডে। আর একজন ছিলেন টোডারমল। টোডারমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। তিনি এই দহশালা পদ্ধতি আর জাতি পদ্ধতির প্রচলন করেন। এছাড়া ছিলেন মানসিং। মানসিং যুদ্ধবিদ্যাতে খুবই পারদর্শী ছিলেন। 1562 খ্রিস্টাব্দে আকবর যখন এখানে মেওয়ার এরিয়া আক্রমণ করতে যায়, তখন মেওয়ারের রাজা ছিল রাজা ভারমল। ভারমলের কন্যা ছিল হরকাবাই বা যোধাবাই। তখনই যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ হয়। অন্যদিকে ভারমলের পুত্র ছিল ভগবান দাস। এই ভগবান দাসের ছেলেই হলো মানসিং। আকবর এই মানসিংকেই তার নবরত্নে রেখে দেন। আকবরের দরবারে একজন বিখ্যাত নবরত্ন ছিলেন আবুল ফজল। আকবর তার সমস্ত গোপনীয় কাজ বা সিক্রেট কাজ করাতেন এই আবুল ফজলকে দিয়ে। আবুল ফজল আকবরের তৈরি করা নতুন ধর্ম দিনে ইলাহির প্রধান পণ্ডিত ছিলেন। আকবরের জীবনী সম্পর্কে লিখেছিলেন আকবরনামা। আবুল ফজল আকবরের জীবনী সম্পর্কে লিখেছিলেন আকবরনামা। আর এই আকবরনামা 3টি খণ্ডে লেখা। প্রথম খণ্ডে আকবরের ছোটবেলার জীবন কাহিনী সম্পর্কে লেখা। দ্বিতীয় খণ্ডে আকবরের বিভিন্ন যুদ্ধ এবং তার সাম্রাজ্য বিস্তারের সম্পর্কে লেখা। আর তৃতীয় ভাগে আকবরের প্রশাসন সম্পর্কে লেখা। আর এই প্রশাসন সম্পর্কে লিখতে গিয়ে এই তৃতীয় খণ্ডে আবুল ফজল নিজের সম্পর্কেও অনেক কথা লেখেন এবং এই তৃতীয় খণ্ডটাকেই বলা হয় আইনে আকবরী। আকবরনামার তৃতীয় খণ্ডকেই বলা হয় আইনে আকবরী। ফলে এই আইনে আকবরী এরও লেখক হলেন আবুল ফজল। তো আকবরনামা এবং আইনে আকবরী এই দুটির লেখক হলেন আবুল ফজল। আকবরের শাসনকাল 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1605 খ্রিস্টাব্দে তার বয়স হয় 63 বছর। অর্থাৎ তিনি 63 বছর বয়স পর্যন্ত বাদশাহ বা রাজা ছিলেন। এখন এত বয়স পর্যন্ত আকবর সিংহাসনে বসে থাকায় তার ছেলে জাহাঙ্গীর অপেক্ষায় ছিল যে তার পিতা কবে সিংহাসন থেকে সরবে এবং জাহাঙ্গীর ওই সিংহাসনে বসবে। কিন্তু এই অপেক্ষা করতে করতে জাহাঙ্গীর দেখে যে তার পিতার 60 বছরের বেশি বয়স হয়ে গেছে। ওই জন্য জাহাঙ্গীর সুযোগে ছিল যে আকবরকে যদি সরিয়ে দেওয়া যায়, এবং আকবর জাহাঙ্গীরের এই চিন্তা ভাবনার কথা কিছুটা বুঝতে পারে। আর এটা বুঝে আকবর আবুল ফজলকে জাহাঙ্গীরের কাছে পাঠায় তাকে বোঝানোর জন্য। আর সেই হিসাবেই আবুল ফজল জাহাঙ্গীরের কাছে আসেন এবং তার সাথে বিভিন্ন কথাবার্তা করে ফিরে যান। ফিরে যাওয়ার সময় জাহাঙ্গীর তার খুব কাছের একজন লোক বীর সিং বুন্দেলা, বীর সিং বুন্দেলাকে দিয়ে আবুল ফজলকে হত্যা করিয়ে দেয়। কি বললাম? জাহাঙ্গীর তার কাছের একজন লোক বীর সিং বুন্দেলাকে দিয়ে আবুল ফজলকে হত্যা করিয়ে দেয়। আবুল ফজলেরই এক ভাই ফৈজি, সেও আকবরের এই নবরত্নেই ছিল। ফৈজি ছিলেন একজন কবি। তিনি মহাভারত এই মহাকাব্যটির ফরাসি অনুবাদ করেন এবং তার নাম দেন রাজমনামা। কি বললাম? ফৈজি মহাভারতের ফরাসি অনুবাদ করেন এবং তার নাম দেন রাজমনামা। মোগল সাম্রাজ্যের লোকেরা ফরাসি ভাষা ব্যবহার করতেন, ফলে এই সময় লেখা বেশিরভাগ গ্রন্থই ফরাসি ভাষায় লেখা। আর সেই হিসাবেই আকবরনামা এবং আইনে আকবরী এই দুটি ফরাসি ভাষায় লেখা। তবে মহাভারতের এই ফরাসি অনুবাদ করার সময় ফৈজির সাথে ছিলেন বাদাউনি। ফৈজি আর বাদাউনি একসাথে মিশে মহাভারতের এই ফরাসি অনুবাদ করেন।
এছাড়াও অনুবাদের জন্য আরেকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন আব্দুল রহিম খানেখানা। 1560 খ্রিস্টাব্দে আকবরের সাথে বহরম খানের দিলওয়ারার যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে বহরম খান হেরে যায় এবং তারপর বহরম খান হজ যাত্রার জন্য যখন যায়, মহামানগা বহরম খানকে হত্যা করিয়ে দেয়। আর তারপর বহরম খানের যে স্ত্রী সালেমা বেগমের সাথে আকবরের সাংকেতিক বিবাহ হয় এবং ওই সালেমা বেগমেরই পুত্র ছিল আব্দুল রহিম খানেখানা। আব্দুল রহিম খানেখানাকেই আকবর তার নবরত্নে রেখেছিলেন। এই আব্দুল রহিম খানেখানা আকবরের ঠাকুরদা অর্থাৎ বাবরের লেখা আত্মজীবনী তুজুকে বাবরি এর ফরাসি অনুবাদ করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন বাবরনামা। আব্দুল রহিম খানেখানা বাবরের আত্মজীবনী তুজুকে বাবরি এটার ফরাসি অনুবাদ করেন এবং তার নাম দেন বাবরনামা। আর এই অনুবাদ করার পরই জানা যায় যে বাবর তার আত্মজীবনী তুজুকে বাবরিতে লিখেছিলেন যে আমার প্রিয় জায়গা কাবুল, ফলে আমি চাই আমার মৃত্যুর পর আমার কবর কাবুলেই হোক। আর সেটা জানতে পেরেই আকবর আরামবাগ থেকে বাবরের কবর খুঁজে তার দেহাংশ বার করে কাবুলে নিয়ে যায় এবং আবার সমাধি দেয়। তাহলে এই 7 জন নবরত্নের ব্যাপারে হলো। আরো 2 জন নবরত্ন আছে, মোল্লা দোপেয়াজা এবং হাকিম হুকাম। মোল্লা দোপেয়াজা ছিলেন একজন কমেডিয়ান। তিনি আকবরের দরবারের সবাইকে খুব মনোরঞ্জিত করে রাখতেন, অনেকটা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে যেমন গোপাল ভাঁড় ছিল সেই রকম। তার আসল নাম ছিল মোল্লা। আর বলা হয় যে তিনি খাবার খাওয়ার সময় সব সময় 2টো করে পেঁয়াজ খেতেন, ওই জন্য তার নাম হয়ে যায় মোল্লা দোপেয়াজা। আর আরেকজন নবরত্ন ছিলেন হাকিম হুকাম। তিনি বিখ্যাত একজন রাঁধুনি ছিলেন। তো আকবরের নবরত্নে কারা ছিলেন? বীরবল, তানসেন, টোডারমল, মানসিং, আবুল ফজল, ফৈজি, আব্দুল রহিম খানেখানা, মোল্লা দোপেয়াজা আর হাকিম হুকাম। এরপর আকবরের মনসবদারি প্রথায় আসে। আকবর ছিলেন চেঙ্গিস খানের একজন বংশধর, আর চেঙ্গিস খানের সময় এই মনসবদারির মতন একটি প্রথা ছিল হাজারা পদ্ধতি। মানে চেঙ্গিস খান তার সৈনিকদের 10 জনের গ্রুপ বা 100 জনের গ্রুপ বা 1000 জনের গ্রুপ বা 2000, 5000 এইরকম 1000 জনের গ্রুপ করে রাখতেন। সেই হিসাবেই তার ওই সৈন্য সাজানোর পদ্ধতিকে বলা হতো হাজারা পদ্ধতি। আর সেটাকেই মডিফাই করে আকবর নিয়ে আসেন মনসবদারি পদ্ধতি। এই মনসবদারি পদ্ধতি এর আগে অনেকটা সামন্ত প্রথা এবং ইকতা প্রথার মতন সমান। তো আকবর সেই হাজারা পদ্ধতি, সামন্ত প্রথা আর ইকতা প্রথা এই সবগুলোকে মিশিয়ে নতুন একটি সিস্টেম তৈরি করেন, মনসবদারি সিস্টেম। এই সিস্টেমে কি হতো, বর্তমানে যেরকম একটা জেলা, আগে ওই যে বললাম বর্তমানে একটা জেলা, এইরকম জেলার মতো এরিয়া একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হতো, তাকেই বলা হতো মনসবদার। ওই মনসবদার ওই এলাকা দেখাশোনার দায়িত্বে থাকতো, প্লাস ওই এলাকায় তার কিছু সৈন্য রাখতে হতো। এবার সে কত সৈন্য রাখবে সেটা আকবর বলে দিত। আকবর হয়তো বললো যে ওই মনসবদারের কাছে 2000 সৈন্য রাখতে হবে, তাহলে ওই মনসবদারের নাম হয়ে যাবে 2000-এর মনসবদার, মানে ওই মনসবদারের র্যাঙ্ক হয়ে যাবে 2000-এর মনসবদার। এই মনসবদারি সিস্টেমটা একটুখানি বোঝার বিষয় আছে, আমি চেষ্টা করছি খুব সহজে বোঝানোর। আকবর তার সাম্রাজ্যের ছোট ছোট জায়গা, বর্তমান যেরকম জেলার মতন এরিয়া, ওই রকম এলাকাকে একজনের দায়িত্ব দিয়ে দিতেন। যাকে ওই দায়িত্ব দিতেন তাকেই বলা হতো মানসাবদার। ওই মানসাবদার কি করতো, মানসাবদার ওই এলাকা ঠিকঠাক ভাবে পরিচালনা করত, সেখান থেকে কর তুলতো, সেখানের লোকজনের ভালো মন্দ দেখার দায়িত্ব ওই মানসাবদারের। বর্তমানে যেরকম একটা জেলার যে হেড তাকে বলা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকে যে জেলার ভেতর কোথায় কি কাজ হচ্ছে, কোথায় কোন ভালো কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, সেই দিকে খেয়াল রাখা। সেই রকমই সেই সময় একটা জেলার মতো এরিয়ার যে হেড ছিল তাকে বলা হতো মানসাবদার। সেই মানসাবদার ওই এরিয়ার সমস্ত বিষয়গুলো দেখতো এবং সেখান থেকে কর তুলতো, কর তুলে করটাকে রাজার কাছে পাঠিয়ে দিত। তো করের ব্যাপারটা তো আগে দেখলাম। আর কর তোলার পাশাপাশি ওই এরিয়া দেখার পাশাপাশি তাকে কিছু সৈন্য রাখতে হতো। ওই সৈন্যের ভরণ পোষণও ওই মনসবদারেরই ছিল। আর ওই সৈন্য ভরণ পোষণের দায়িত্ব যখন ওই মনসবদারের, তার সাথে সাথে ওই ভরণ পোষণের জন্য যে টাকা পয়সা লাগবে সেটাও ওই জায়গা থেকে যে কর উঠছে তার থেকেই ম্যানেজ দিতে হবে। এইরকমটাই ছিল মনসবদারি সিস্টেম। এখন ওই মনসবদার কত সৈন্য রাখবে সেটা রাজা ঠিক করে দিত, মানে আকবর ঠিক করে দিত। আকবর হয়তো বললো যে এই মনসবদার 500 সৈন্য রাখবে, তাহলে ওই মনসবদারের র্যাঙ্ক হয়ে যাবে 500 র্যাঙ্কের মনসবদার বা 500 সৈন্যর মনসবদার। এইভাবে আকবর মনসবদারদের র্যাঙ্ক ঠিক করে দিতেন। বলা হতো 200 র্যাঙ্কের মনসবদার। 200 র্যাঙ্কের মনসবদার মানে ওই মনসবদারের আন্ডারে 200 জন সৈন্য রয়েছে। এখন এই 200 সেনা বলতে অশ্বারোহী সেনাকে বোঝায়।
মানে যে সৈনিক ঘোড়া নিয়ে যুদ্ধ করতেন সেই সংখ্যাটাকেই মনসাবদারদের র্যাঙ্ক হিসাবে বিচার করা হতো। এখন এই হিসাবে আকবরের সময় বিভিন্ন র্যাঙ্কের মনসাবদার ছিল, যেমন 50 র্যাঙ্কের মনসাবদার, 100 র্যাঙ্কের মনসাবদার, 200, 500, 700, 1000 র্যাঙ্কের মনসাবদার, 5000 র্যাঙ্কের মনসাবদার, এইরকম ছিল। যে মনসাবদারের র্যাঙ্ক যত বেশি তার ভ্যালুও তত বেশি। এখন রাজার যদি যুদ্ধ করার জন্য কখনো সৈনিকের প্রয়োজন হতো, তাহলে রাজা বা আকবর ওই মনসাবদারদের বলতেন যে আমার এরকম 500 সৈনিক লাগবে। তাহলে সেক্ষেত্রে রাজা বা আকবর কি করত, আকবর ওই 500 র্যাঙ্কের একজন মনসাবদারকে ডেকে নিত, অথবা 200 র্যাঙ্কের দুজন মনসাবদার আর 100 র্যাঙ্কের দুজন মনসাবদার, তাদেরকে বলতো যে সব মিলিয়ে 500 সেনা পাঠাতে। এইভাবে মনসাবদাররা রাজাকে তাদের সৈন্য পাঠাতো। আর রাজার নিজের কাছেও পার্সোনাল কিছু সৈন্যবাহিনী থাকতো, সেটা আলাদা। এবার এইখানে মনসাবদাররা একটুখানি স্ক্যাম করতো। কিভাবে স্ক্যাম করতো? মনসাবদারদের উপর আদেশ ছিল যে মনসাবদাররা তাদের সৈন্যদের ভরণ পোষণ করবে কোথা থেকে, তার এরিয়া থেকে যে কর উঠবে সেই কর থেকে ওই সৈনিকদের ভরণ পোষণ হবে। ফলে ওই মনসাবদাররা কি করতো, একজনকে হয়তো বলা হলো যে 500 সৈনিক রাখতে, তাহলে সে 500 সৈনিক না রেখে সেখানে 300 সৈনিক রাখতো। পাশাপাশি হয়তো 3টে মনসব মানে 3জন মনসবদার রয়েছে, এনাকে বলা হতো 500 সৈন্য রাখতে, এনাকে 1000 আর এনাকে হয়তো 200, তাহলে 500, 1000 আর 200 টোটাল তাহলে 1700 সৈনিক থাকার কথা। কিন্তু এখানে 500 র্যাঙ্কের মনসবদার কি করতো, এখান থেকে 300 সৈনিক রাখতো, 500 জায়গায় 300 সৈনিক রাখতো। 1000 যে মনসবদার সে হয়তো 1000-এর জায়গায় 700 সৈনিক রাখতো, আর 200-র যে মনসবদার সে হয়তো 100 সৈনিক রাখতো। তাহলে সৈনিক থাকার কথা কত, 500, 1000 আর 200, 1700। কিন্তু এখন অ্যাকচুয়ালি আছে কত, 300 আর 700, 1000 আর 100, 1100। তাহলে 1700-র জায়গায় সৈনিক রয়েছে 1100। এখন আকবর হয়তো মাঝের এই মনসবদারকে বলল যে তুমি যেহেতু 1000 র্যাঙ্কের মনসবদার, তোমার থেকে আমাকে 900 সৈন্য পাঠাও, আমার 900 সৈন্য লাগবে। এখন মাঝের এই মনসবদার কি করত, মাঝের মনসবদারের কাছে তো রয়েছে 700 সৈন্য, সে তার থেকে 600 সৈন্য দিয়ে দিত, আর তার পাশে এই যে 500-র ভেতর 300 রয়েছে তার থেকে 300 নিয়ে দিয়ে দিত। তাহলে নিজের থেকে দিল 600 আর পাশের থেকে দিল 300, 600 আর 300 মিলিয়ে 900 সৈন্য আকবরকে দিয়ে দিল। ফলে মাঝের এই যে মনসবদার তার 1000 সৈনিক রাখার কথা, কিন্তু সে 700 রাখছিল, কিন্তু রাজা যখন চাইলো তখন সে 900 সৈনিক ম্যানেজ করে দিয়ে দিল। ফলে ওই 200 সৈনিকের খরচ কিন্তু তার নিজের পকেটে চলে এলো। এইভাবেই মনসবদাররা রাজার কাছ থেকে স্ক্যাম বা দুর্নীতি করত। এখন এই সমস্ত খবরও রাজার কাছে চলে যায়। ফলে রাজা বা আকবর এই সমস্ত স্ক্যাম বা দুর্নীতি কাটানোর জন্য ঘোড়াতে দাগ দেওয়ার ব্যবস্থা চালু করেছিলেন। মানে ঘোড়ার গায়ে মোহর লাগানো থাকতো যে এই মনসবদারের আন্ডারে এতগুলোই ঘোড়া এবং এই মনসবদারের এটাই চিহ্ন। ফলে রাজা যখন সৈন্য চাইতো তখন রাজা দেখে নিত যে আমি এই মনসবদারের কাছে এত চেয়েছিলাম, ও কি আমাকে এতগুলো সিম্বলের ঘোড়া দিয়েছে, সেটা চেক করে নিত। এইভাবে এই স্ক্যাম বা দুর্নীতি কিছুটা কাটানো গিয়েছিল। এখন এইভাবে চলতে চলতে আরো একটা ব্যাপার আসে যে মনসবদারের আন্ডারে 1000 সৈন্য তার সৈন্যের কোয়ালিটি, আর যে মনসবদারের আন্ডারে 200 সৈন্য তার সৈন্যের কোয়ালিটি আলাদা। 1000 সৈন্য যার আন্ডারে রয়েছে তার সৈন্যদের বীরত্ব একটু বেশি, আর 200-র যে মনসবদার তার সৈন্যদের বীরত্ব একটু কম। ফলে আকবর যখন কোনো যুদ্ধে যেত, সেই যুদ্ধে কিন্তু জানাজানি হয়েই যেত যে আকবর কোন র্যাঙ্কের মনসবদারের কাছ থেকে সেনা আনছে। এখন আকবর যদি 500 র্যাঙ্কের কাছ থেকে সেনা আনতো আর 1000 র্যাঙ্কের কাছ থেকে সেনা আনতো, তাহলে এই দুটো সেনার ভেতর 1000 র্যাঙ্কের সেনা একটু বেশি শক্তিশালী, 500 র্যাঙ্কের সেনা একটু কম শক্তিশালী। ফলে শত্রুপক্ষ কিন্তু জানতো যে আকবরের দলে এতজন শক্তিশালী আর এতজন একটু দুর্বল সেনা রয়েছে। এই অবস্থাটা কাটানোর জন্য আকবর মনসবদারদের র্যাঙ্কিং পাল্টে দেন, মানে র্যাঙ্কিং এর নাম্বারটা পাল্টে দেন। র্যাঙ্কিং এর হিসাব শুধুমাত্র আকবরের কাছেই থাকতো। আকবর হয়তো কোনো একজন মনসবদারকে বললেন 1000 সৈন্য রাখতে, তাহলে তার র্যাঙ্ক হওয়ার কথা 1000, কিন্তু আকবর সেই র্যাঙ্কিং এর নাম দিয়ে দিতেন 50। আকবর একজন মনসবদারকে বলতেন 1000 সৈন্য রাখতো, কিন্তু তার র্যাঙ্কিং দিয়ে দিতেন 50। এবার কাকে 50 র্যাঙ্কিং দিলেন, কাকে 70 দিলেন, কাকে 200 দিলেন, এই হিসাবটা শুধুমাত্র রাজার কাছেই থাকতো, আর সেই মনসবদারই এই ব্যাপারটাকে জানতো। ফলে পরবর্তীতে আকবর যখন যুদ্ধে যেত তখন যদি খবর পাওয়া যেত যে আকবর এখানে 100 র্যাঙ্কের মনসবদার আনছে, তাহলে তার মানে কিন্তু এই নয় যে ওই সৈন্যবাহিনীতে শুধু 100 জনই সেনা আছে, সেখানে 500ও থাকতে পারে, 50ও থাকতে পারে, 2000ও থাকতে পারে। এই র্যাঙ্কিং এর নাম্বারিং এ আকবর চেঞ্জ করে দেন। তো ওভারঅল এইটা হচ্ছে আকবরের মনসবদারি সিস্টেমের ট্রিক্স। এবার এই মনসবদারিতে যে সমস্ত সেনা থাকতো
সেই সেনাদের ভেতর দুই রকম সেনা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, অশ্বরোহী সেনা আর পদাতিক সেনা। অশ্বরোহী সেনা আর পদাতিক সেনা, সব থেকে বেশি সৈন্য ছিল এই দুটি, অশ্বরোহী সেনা আর পদাতিক সেনা। অশ্বারোহী সেনার যে বেতন সেটি ছিল 20 রুপিয়া, আর পদাতিক সেনা বা পায়ে হাঁটা সেনার মজুরি বা বেতন ছিল 3 রুপিয়া। অশ্বারোহী সেনা মানে যে সৈন্য ঘোড়া নিয়ে যুদ্ধ করত তার ভরণ পোষণের জন্য বেতন ছিল 20 রুপিয়া, আর যে পায়ে হেঁটে লড়াই করত মানে পদাতিক সেনা তার বেতন বা মজুরি ছিল 3 রুপিয়া মাসিক। এছাড়াও আকবরের কাছে আরো বিভিন্ন রকমের সৈন্য ছিল, যেমন বর্ষারোহী সৈন্য মানে যে সমস্ত সৈন্য বর্ষা চালাতো তাদেরকে বলা হতো বর্ষা চালক। এছাড়াও আকবরের কাছে বন্দুকরোহী সেনাও ছিল, মানে কিছু কিছু সৈনিক ছিল যারা বন্দুকও চালাতো। আর সর্বোপরি হাতির পিঠে বসে যুদ্ধ করা সেনা আর কামান চালকও ছিল। তবে এই হাতি সৈন্য আর কামান চালক এটা আকবরের নিজের নিয়ন্ত্রণেই থাকতো, এই দুটো জিনিস কখনো মানসাবদারের আন্ডারে দেয়নি। আর ওই যে বললাম পদাতিক সেনা আর অশ্বারোহী সেনা, পদাতিক সেনার নাম ছিল জাট আর অশ্বারোহী সেনার নাম ছিল সাওয়ার। জাট আর সাওয়ার, জাট ছিল পদাতিক সেনা আর সাওয়ার ছিল অশ্বারোহী সেনা। তো এই হলো আকবরের মনসবদারি সিস্টেম নিয়ে ওভারঅল বিষয়। এরপরে আকবরের রাজপুত নীতি, মানে আকবর যে সাম্রাজ্য বিস্তার করেছিল বিভিন্ন সময় সেই বিষয়ে রয়েছে। তো আকবরের এই রাজপুত নীতি বা রাজ্য বিজয় নীতি এটাকে আমরা এর পরে ক্লাসে গিয়ে আলোচনা করব। আর আজকের জন্য এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।